আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার। লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 24। ফজরের বাতাসটা স্নিগ্ধ শোভন হয়। ফজরের সময়ের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে না। ঘুম থেকে উঠে ভোরবেলা হাঁটাহাঁটি করা শরীর এবং মনের জন্য উত্তম। মুসল্লিরা দলে দলে মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে। পরনে জুব্বা সাদা রঙের, হাতে তসবি, মাথায় পাগড়ি, বিড়বিড় করে হালকা শব্দে জিকির করতে করতে যাচ্ছে। তাদের শরীর থেকে আতরের গন্ধ আসছে। আতর ব্যবহার করা সুন্নত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভোরের বাতাসটা যেন আতরের গন্ধে মিশে গেছে। সুফিয়ানের নাকে আতরের গন্ধ ভেসে আসে। সে আতর ব্যবহার করেনি, কিন্তু আতরের গন্ধ নাকে আসতে আসতেই তার মনটা কিছুটা হলেও স্থির হলো। সে উদ্ভ্রান্ত প্রতীকের মতো ক্ষেতের আইলে হাঁটছে। গতকাল রাতেও সে আজেবাজে স্বপ্ন দেখেছে, তবে পরিষ্কার করে মনে নেই। গতকাল মেলা থেকে ফারদিনা চলে যাওয়ার পর আর তার সাথে দেখা হয়নি। রসিক তালুদার তার দুই ছেলে রায়ান ও আরিফকে নিয়ে শহরে গেছে আজ সকালে। প্রতি রাজস্ব তোলার পর সে শহরে যান। কি কাজে যান সুফিয়ান জানে না। ফারদিনার সুযোগ কাজে লাগিয়ে দেখা করতে আসবে বলেছে, এখনও আসছে না। আজকাল তার জন্য সুফিয়ান উদাসীন হয়ে থাকে। আত্মার সম্পর্ক এমনই হয়। আত্মার সাথে কেউ মিলে গেলে তাকে ভাবতে না চাইলেও তার ভাবনা চলে আসে। তাই হয়তো ব্রিটিশ লেখক জর্জ এলিয়ট তার গ্রন্থে বলেছেন, দুই মানুষের আত্মার চেয়ে বড় কি হতে পারে যদি তারা জীবনের জন্য একত্রীয় হয়। সব কাজের মধ্যে একে অপরকে শক্তি দেওয়া, সব দুঃখে একে অপরের উপর নির্ভর করা, সব কষ্টে একে অপরের সহায়তা করা, শেষ বিদায়ের মুহূর্তে নীরব ও অমুক সৃষ্টিতে এক হওয়া। জর্জ এলিয়ট প্রথম গ্রন্থের প্রধান চরিত্র ছিল ডেরোথিনা ব্রক, যিনি ছিলেন ভালোবাসার পাগল। নারী হয়েও সে ভালোবাসার মানুষটির জন্য পথে পথে হেঁটেছে পাগলের মতন। আজ সুফিয়ান হাঁটছে, তবে সে পুরুষ। পুরুষেরা ভালোবেসে বেশি পাগল হয়। পুরুষের দেহ শক্তিশালী, কিন্তু দেহের ভেতরে থাকা 12 সেন্টিমিটারের হৃদয়টা যেন দুর্বল, শুধু একজনকে ঘিরে, ফারদিনা। কাল আজমাত ফারদিনার হাসির প্রশংসা করেছিল। আজমাত একজন পর্যটক এবং একজন অতিথি বলে বেঁচে গেল। নয়তো যে চোখ দিয়ে ফারদিনার রূপ দেখেছে সে চোখ উপড়ে ফেলত। মুখ দিয়ে প্রশংসা করেছে, সেই মুখ ভেঙে দিত। ভিনদেশিদের নিজ দেশে সম্মান করতে হয়, বলেছেন নিজাম হায়দার। সুফিয়ান কোনোভাবে নিজেকে সামনে নিয়েছিল। সে জানে ফারদিনা তাকে ইচ্ছে করে রাখায়। ফারদিনা জানে না সুফিয়ানের ঠিক কতটা কষ্ট হয়। বরুদ, হাবলু, লাল মিয়া আজ একসাথে খেতে এসেছে। আজ ওদের কাজ ছিল না। কাল সুফিয়ান আসতে বারণ করেছে, একদিন ছুটি দিয়েছে, পরিশ্রমিক দিয়েছে। ওরা বলেছে আসবে না, কিন্তু ওরা এসে বাদবাকি কাজগুলো করতে শুরু করেছে। সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে। বরুদ তার অভিব্যক্তি দেখে বলল, ওই যে আপনার রানী চলে এসেছে। সুফিয়ান উল্লাসিত হলো না। দৃষ্টির দৃষ্টিতে ঘুরে তাকালো ফারদিনের দিকে। আজ সে আগে আগে হাঁটছে, ঝিলমের পেছনে, ওর সাথে আজমাত। সুফিয়ান স্থির হয়েই ছিল। হঠাৎ যেন রাগ করতে শুরু করলো। না, অকারণেই রাগ দেখানো যাবে না। মেয়েরা হয় ফুলের মতো, ফুল তীব্র বাতাসে ঝরে পড়ে। ফারদিনা তার কাছে শুধু ফুল নয়, একটি নক্ষত্র। ফারদিনার হাতে কিছু একটা দেখা যাচ্ছে, সোনালি কাপড়ে মোড়ানো। ফারদিনা সুফিয়ানের কাছে এসে ক্ষীণ গলায় কাশি দিল, যেন সুফিয়ান তাকে দেখেইনি। সুফিয়ান আইলের ওপর থেকে উঠে দাঁড়ালো, বলল, খোলা মাঠ থেকে চলো। কোথায়? এমন কোথাও যেখানে তোমাকে আমাকে কেউ দেখবে না। সেই জায়গা কোথায়? ফারদিনের কণ্ঠে খেলা খোলা ভাব প্রকাশ পাচ্ছে। নীরব ঘরে। সুফিয়ানের মুখে হাসিনি, একটা স্তব্ধতা। সেখানে কি করবে? সুফিয়ান দুই কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল, অন্যরা যা করে আমরাও তাই করব। বেয়াদব মেয়ে একটা, সব বুঝে বাচ্চা সাজে। বলে ফারদিনার বাঁ হাত ধরে তার বাড়ির দিকে নিয়ে যায়। ঝিলমিল ও আজমাত হা করে তাকিয়ে রইল। বরুদ, হাবলু, লাল মিয়া নিজেদের মধ্যে বলল, এদের প্রেমের জোয়ারে ভেসে যাই আমরাও। ঝিলমিল বলল, নিজেদের প্রেমে ভাসো, অন্যটার দিকে নজর দিও না। সুফিয়ান ফারদিনাকে নিয়ে ঘরে চলে আসে। ফারদিনা চেয়ারে বসে আছে। সুফিয়ান চোখ তুলে দেখেছে ফারদিনার হাতে সোনালি কাপড়টা। জিজ্ঞেস করেনি ওটা কি। টেবিল থেকে একটা বই বের করলো সুফিয়ান। কিছু পৃষ্ঠা উল্টে পাল্টে একটা লকেট বের করলো।
স্বর্ণের লকেট। ফারদিনার চোখ কুঁচকে বলল, এটা তুমি কোথায় পেলে? আমার মায়ের ছিল। লকেটের ভেতরে খোদাই করা দুটো অক্ষর আছে। অক্ষর দুটো কি? দন্ত স আর ফ। এর দ্বারা কি হতো? স আমার আব্বা নামের প্রথম অক্ষর। আমার মায়ের নাম ছিল ফারহিনা। ঠিক আমার মায়ের নামের মতো। এতটা মিল! ফারদিনা শীতল হয়ে গেল। হয়তো এটা কাকতালীয়, কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে। আমাদের নাম আর আলাদা করে খোদাই করতে হয়নি। এটা তুমি কি করবে? ফারদিনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে দেব। আমার স্মৃতি হিসেবে রেখে দেবে। স্মৃতি হিসেবে রেখে দেবো মানে? ফারদিনা নড়ে চড়ে বসলো। কেউ কাউকে ছেড়ে চলে গেলে তার স্মৃতি হয় হয় দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য, নয় দুনিয়ার কোনো অজানা স্তরে চলে গেলে। সুফিয়ান এবং স্মৃতি নিয়ে কি করবে সে? সুফিয়ান তাকে ছেড়ে চলে যাবে? সুফিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি বলতে চেয়েছিলাম তোমাকে দেব আমার প্রথম উপহার। যত্নে আগলে রেখো। তুমি ভুল বলবা কখনো? আজ কেন ভুল বললে? কখনো কখনো ভুল বলতে হয়। অপর মানুষটির সভ্যতা যাচাই করা যায় না। কেমন সত্য? এই যে তোমার চোখে হঠাৎ আমাকে হারানোর ভয় ফুটে উঠল। বলে লকেটের দিকে তাকালো। লকেটটা বইয়ের মধ্যে ছিল। ফারদিনার কাছে বিষয়টি অদ্ভুত লাগলো। স্বর্ণ অলংকার দামি জিনিস, গোপন জায়গায় রাখতে হয়। বইতে কেন কেউ রাখে? যখন তখন কেউ হাত দিতে পারে। সুফিয়ান একা থাকে, তার ঘরে কারো আসার সম্ভাবনা নেই। তবুও ফারদিনের মনে প্রশ্ন জমল। বলল, লকেট বইয়ের মধ্যে কেন রাখলে? তোমার সাথেই তো চোর থাকে, যদি ওরা নিয়ে যেত। শোনো, দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করতে হয় না, এমন জায়গায় সংরক্ষণ করতে হয় যে জায়গাটি সবার সন্দেহের বাইরে থাকে। আমি তোমার বুদ্ধিমত্তা এবং কথার ধরনের বিভ্রান্ত হয়ে যাই। তুমি সত্যি একজন কৃষক, একজন রাখাল তো? তোমাদের জন্যই কৃষকেরা পিছিয়ে। কৃষকেরা কি মানুষ না? তাদের জ্ঞান থাকতে পারে না? সুন্দর করে কথা বলতে পারে না? অবশ্যই পারে। তারা চাইলে সব পারে। মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। তুমি মানো আর না মানো, আমি ভুল বললেও সে ভুলকে আমি সঠিক বিচার করি। লকেটটা হাতে রেখে দেবে। সুফিয়ান লকেটটা ফারদিনার গলায় পরাতে চেয়ে ফারদিনার ঘাড়ের দিকে তাকালো। বাদামি রঙের একটা তিল, যেটা ফারদিনার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফারদিনা হাত দিয়ে ধরে দেখলো লকেট। সুফিয়ান একটা মাটির পাত্রে জল নিয়ে আসলো। ফারদিনার সামনে ঝুঁকে বলল, নিজেকে দেখো, এত সুন্দর দেখাচ্ছে, একদম পরীর মতো। ফারদিনা জলে দেখেছে নিজের প্রতিবিম্ব। সুফিয়ান বলল, চলো দিঘির পাড়ে যাই। দিঘির পাড়ে বক পাখি বসেছিল। তাদের দেখেই পাখনা মেলে উড়ে গেল। আজ সূর্য উঠেছে। সবেই সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে কুয়াশা ঘেরা ছিল। তখনকার সাথে এখনকার আবহাওয়ার পার্থক্য অনেক। পরিবেশটা শান্ত, শীতল, কিন্তু এক কারণে যেন রোদেলা উচ্ছ্বাস হাসছে। রোদের সৌন্দর্য আজ পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি। ফারদিনা দেখেছে তীব্র আলো। সুফিয়ান দেখছে না সেই আলো। তার চোখে ফারদিনার রূপ সূর্যের আলোর থেকেও দ্বিগুণ উজ্জ্বল। ফারদিনার গলার লকেটটা রোদে পড়ে চিকচিক করছে। রোদেরা যেন ঝিলমিল করছে। ফারদিনার হাতে সোনালি কাপড়টা মোড়াচ্ছে, লম্বা কাঠি জাতীয় কিছু একটা। সুফিয়ান জিজ্ঞেস করল, এটা কি? কখন থেকে দেখছি হাতে। ফারদিনার টান টান চোখে সুফিয়ানকে দেখে বলল, তোমার জন্য একটা উপহার এনেছি। কি এনেছো? স্বর্ণের বাঁশি। তোমার কণ্ঠে অনেক দিন সুর শুনিনি। আজ, এখন নয়, অন্য কোনো সময় তুমি তোমার অনুভূতি সুরে বাঁশি বাজাবে। ফারদিনা কাপড় থেকে বের করলো। বাঁশিটা সুফিয়ানের হাতে দিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। সুফিয়ান বাঁশিটি রেখে দিঘির জলের দিকে তাকালো। নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। যেন সময় থমকে গেছে। তার দৃষ্টি জলের দিকে, কিন্তু ভাবনার পতাকায় যেন অন্য কিছু। ফারদিনা কিঞ্চিৎ বিস্ময়ে ডাকলো, সুফিয়ান। সুফিয়ান তার ডাক খেয়ালই করেনি। ফারদিনা এবার গায়ে হাত দিয়ে ডাকলো। ঠিক তখনই সুফিয়ান হুঁশে ফিরে যেন। হঠাৎ করে ঝাপসা কণ্ঠে বলল, বিনতি। ফারদিনা সুফিয়ানের মুখে অন্য আরেকজনের নাম শুনে আঁতকে উঠল। বলল, বিনতি কে? কেউ না, জলে থাকা ছোট্ট মাছকে বিনতি বলে। ওদের দেখেছিলাম,
সুফিয়ানের চোখ এলোমেলো। ফারদিনা চিন্তায় ঘুরিয়ে হারিয়ে গেল। বলল, মিথ্যা বলছো কেন? আমি তোমার সামনে বসা, তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম, আর তুমি ছোট্ট মাছ দেখছো? কি হয়েছে তোমার? তোমার বাঁশিটা সুন্দর, তবে তোমার থেকে বেশি নয়। মানুষ ভাবনা জগতে তখনই যায় যখন বর্তমান মুহূর্তের সাথে অতীতের স্মৃতি জড়িয়ে থাকে। কী সব বলছো তুমি? ছোট্ট মাছ কে বিনতি বলে? বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞাসা করে নিও। তুমি আজ মিথ্যে বলছো না। কিছু একটা বলতে গিয়ে তোমার কণ্ঠ আটকে গেছে। ধুরবোকা, আমি কখনো কথায় আটকে যাই না। ফারদিনা একদম চুপ হয়ে গেল। বিনতি কোন মেয়ের নাম? সুফিয়ানের মুখে হঠাৎ ওর নাম বেরিয়ে গেছে। ছোট মাছের নাম বিনতি হয় না। চোখের কোণে জল জমল। সুফিয়ান ঝুঁকে ফারদিনার চোখের দিকে তাকিয়ে বলল, ইস, আজ আমি শেষ। রাগিনী আজ রাগ করেছে। এই রাগ ভাঙানো মুশকিল। বিশ্বাস করো, আমি সত্যি মাছের নাম বলেছি। মাছের আরও নাম আছে, বলবো? আব্বা শহর থেকে ফিরে এসেছে। আমি আজবাতের সাথে বের হয়েছি বলে আসতে দিয়েছে। এখন চলি। এই বাতরটাকে আজ রাঙার সঙ্গে বেঁধে ছেড়ে দেব। রাঙা ছুটবে, ও মাটিতে গড়াগড়ি খাবে। তোমার কোনো অধিকার নেই আজমাতকে কিছু বলার। দ্বিতীয়বার আমি আর তোমার সাথে কথা বলবো না, দেখা করতে আসবো না। কথা বলতে পারছে না ফারদিনা। রাগে গলা থরথর করে কাঁপছিল যেন। বাকি কথা গিলে হনহন করে উঠে চলে যেতে চাইল। সুফিয়ান দাঁড় করিয়ে বলল, শুধু শুধু আমার উপর রাগ করে এভাবে চলে যেও না। তুমি আমার বিনতিকে নিয়ে কেন থাকবে? আমি আজমাদের সাথে এখন থেকে কথা বলবো, রাতেও তার সাথে মিশবো, তার ঘরে যাব, দরকার হয় বিয়ে করে বিদেশে চলে যাব, তবু আর তোমার কাছে আসবো না। সুফিয়ান রাগে চোখ যেন লাল হয়ে গেল। ফারদিনা চলে যাচ্ছে। সুফিয়ান তীর্যা কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি না আসলে তোমার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো। ফারদিনা ঘুরে তাকালো না। সুফিয়ানের কানের কাছে ফারদিনার বলা শেষ কথাগুলো ভাসছে। আজমাদের সাথে মিশবো, তার ঘরে যাব, বিয়ে করে চলে যাব। সুফিয়ানের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে। রাগ দমানোর করার জন্য সিগারেট বের করলো। সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল। কেউ যখন মাত্রা অতিরিক্ত রেগে যায় তখন হৃদয়স্পন্দন দ্রুত হয়, রক্তচাপও বেড়ে যায়, রক্তে অ্যাড্রেনালিন ও কর্টিসল বৃদ্ধি পায়। এতে শরীর যুদ্ধের মতো প্রস্তুত হয়ে যায়। সুফিয়ান রাগ প্রয়োগ করার মতো কিছু পেল না। ফারদিনা চলে গেছে। এখন রাগ দেখিও কিচ্ছু হবে না। নিয়ন্ত্রণ করেছে নিজেকে। মাথা পেছনের দিকে ঝুঁকে সূর্য বারবার তাকালো। সূর্যের রশ্মি সরাসরি তার মুখে পড়েছে। তাপ সহ্য হচ্ছে। সূর্যের তাপ এর থেকে ফারদিনার শেষ কথাগুলো তিক্ত ছিল বেশি। আশেপাশে তাকালো স্থির চোখে। হাতে বাঁশিটা দেখলো, আলতো করে স্পর্শ করলো, যেন একটি স্বর্ণের নয়, তুলোর তৈরি। সন্ধ্যার সময় কুদ্দুস রান্নাঘরে খুঁটিনাটি কাজ করছে। আজ সারাদিন ভেবেছে ফারদিনকে কিভাবে পাওয়া যায়। ও যেদিন থেকে এই বাড়িতে প্রথম এসেছে সেই দিনই ফারদিনাকে দেখে প্রেমে পড়েছে। ফারদিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিরগিজ ভাষায়। ফারদিনা সেদিন হেসে উড়িয়ে দিল, বলেছে তার সিদ্ধান্ত জানাবে, কিন্তু জানায়নি। কুদ্দুস হতাশায় ভুগছে। বিকেলের দিকে একজন তান্ত্রিকের নাম মনে শোনে, কালীচরণ তান্ত্রিক। সে নাকি কালো জাদু করেছে আজ দীর্ঘ 30 বছর ধরে। কালীচরণের খোঁজ দিয়েছে রশিদ, এর অন্যতম বিশ্বস্ত অনুচারী। কুদ্দুস ফারদিনার জন্য তান্ত্রিকের খোঁজ করেছে। বিষয়টি লুকিয়ে মিথ্যে বলে সেই তান্ত্রিকের সন্ধানে যায়, যার কাছে বিস্তারিত বলার পর একটা মাটির পাত্রে জল দিয়েছে। বলেছে এই জল রাত 12টার আগে যেন ফারদিনাকে খাওয়ানো হয়, তাহলে সে কুদ্দুসের প্রেমে পড়ে যাবে। কুদ্দুস হাসছে। আজ সে ভীষণ খুশি। ফারদিনাকে নিজের করে পাবে। সময় শুরু হয়ে গেছে, এখনই খাওয়ানো দরকার। জলের পাত্র নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই দেখলো রশিদ তালুকদার বৈঠকখানে বসে আছে, সাথে রায়ান ও আরিফ এবং জেবুচ্ছেনা। কিছুক্ষণ পর রায়ান, আরিফ ও জেবুচ্ছেনা চলে যায়। রশিদ বসে আছে। কুদ্দুস জলের পাত্রটা পুনরায় রান্নাঘরে নিয়ে গেল। রশিদ বিষয়টা দেখে ডাকলো, কালু, খেজুরের রস নাকি নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে, রস খেলে ভালোই হবে। কুদ্দুস পড়ল মহাবিপদে। রশিদ শহরে গিয়েছিল, এত তাড়াতাড়ি শহর থেকে আসার কথা নয়। কুদ্দুস কি করে বুঝতে পারল না, অপ্রস্তুতভাবে উত্তর দিল, জল তেষ্টা পেলে জল খেতে হয়, রস না। মাথা গরম করিস না, নিয়ে আয়। কুদ্দুস নিয়ে আসলো, কিন্তু ওটা রস নয়, জল।
কালো জাদুর জল। এই জল কিছুতেই খেতে দেওয়া যাবে না। প্রসঙ্গ বদলে কোনোভাবে এখান থেকে ছুটে পালাতে হবে, সোজা ফারদিনের কাছে। কুদ্দুস বলল, আপনার না শহরে যাওয়ার কথা? মাঝপথে গিয়ে ভাবলাম আজ না গেলেও চলবে, পরে একদিন যাব। কেন? আমি আসতে বুঝি তুই খুশি হোসনি? আপনার বাড়ি, আপনি আসবেন, আমার ভালো না লাগায় কি বা আসে যায়? বক বক না করে রস দে। এটা রস নয়। তাহলে কি? কুদ্দুস এখন কি বলবে? রশিদের থেকে এত সহজে পালাতে পারবে না বলে মনে হয়। রশিদ ছড়ি পাত্রে ঢুকিয়ে বলল, কি হলো? কি আছে এটাতে? এমনভাবে ধরে রেখেছিস যেন তোর প্রাণ লুকিয়ে রেখেছিস। তেমনই। দে দে দে, জল দে। তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছে নেই। রসটা দে, খেয়ে ঘুম দিতে হবে। রস খেলে ঘুম ভালো হয় জানিস তো? না, সবে জানলাম। আমি রস দেব না। আমার খাওয়ার জন্য এনেছি। পাত্রটা আমার কাছে দে। তুই হা কর, আমি ঢেলে দিই। তুই এক চুমুক খা, বাকিটা আমি খাবো। না, কিছুতেই দেব না। তাদের কথোপকথনের মধ্যে হাজির হয় ফারদিনা। সে বলল, তোমরা কি নিয়ে কাড়াকাড়ি করছো? দেখ মা, কালো আমার রস খেতে দিচ্ছে না। ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আয় তো, যা। রেগে গেলেন রশিদ। ফারদিনা কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কি কুদ্দুস ভাই, রসটা দিচ্ছ না কেন? আব্বা খেতে চাচ্ছে, দাও। বলে ফারদিনা কুদ্দুসের হাত থেকে জলের পাত্রটা নিয়ে রশিদের হাতে দেয়। কুদ্দুস ভয়ে নিজের হাত নিয়ে কামড়াতে শুরু করলো। ফারদিনা অতিথিশালার দিকে চলে যায়। রশিদ রস বুঝে জল খেয়ে বলল, হতচ্ছাড়া, এটা তো জল। এতক্ষণ আমার সাথে মশকরা করছিলি? কুদ্দুস কিছু না বলে নিজের ঘরে দৌড়ে চলে যায়। দরজাটার কপাট বন্ধ করে দিল। বিছানায় ধপ করে বসে পড়ে। আজ ওর অবস্থা দফাসফা হয়ে যাবে। তান্ত্রিক কালোচরণ বলেছে, এই জল যে খাবে সে সাথে সাথে ওর বশে হয়ে যাবে, ওর প্রেমে হাবুডুবু খাবে। কালীচরণের কালো জাদুর কাজ কোন দিকে বেহালো যায়নি। রশিদ নিশ্চয়ই ওর ঘরে আসবে। কুদ্দুসের ভাবনা শুরু হওয়ার আগে দরজায় কড়া নাড়া শব্দ হলো। আসলো নিশ্চয়ই রশিদ। কুদ্দুস কোনো মতেই দরজা খুলবে না। দরজা এখন ধাক্কাধাক্কি করছে। দরজা ধাক্কানোর আওয়াজে কুদ্দুস লাফিয়ে উঠল। আজ দরজা ধাক্কানোর কথা ছিল ফারদিনার, হলো না। সব কিছু এলোমেলো হয়ে গেল। এবার রশিদ চেঁচিয়ে রাখলো, কুদ্দুস কে? কুদ্দুস উত্তর দিল, আমি ঘুমিয়ে পড়েছি, আপনি আপনার ঘরে যান। যতটা সম্ভব জোর গলায় উত্তর দিয়েছে। দরজার ওপাশে শব্দ গেছে বলে নিশ্চিত হলো না। রশিদ আবার ডাকলো। কুদ্দুস ধীর পায়ে হেঁটে দরজার দিকে গেল। মুখে একটা গামছা চেপে ধরল। রশিদকে কোনোভাবে মানানোর চেষ্টা করতে হবে। মনে মনে প্রার্থনা করে দরজা খুলল। রশিদ নরম গলায় বলল, তোর এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? আপনি আমার ঘরে কেন? আজ আমি তোর সাথে ঘুমাবো, সর। বলে কুদ্দুসের খাটের উপর বসে। কুদ্দুস চোখ মুখে ভেজা ভাব এনে বলল, আমার সাথে কেন ঘুমাবেন? তোকে আমি সারাদিন বকাঝকা করি, আজ থেকে আর বকাঝকা করব না। এছাড়া এতদিন তোর ভালোবাসায় আমি বুঝতেই পারিনি। কুদ্দুস রশিদের সামনে গিয়ে বলল, আমায় বকেন, মারেন, বেশি বেশি কথা শোনান, তবু আমার ঘরে থেকে যাইয়েন না, চলে যান। তুই আমার সাথে এরকমটা করিস না। আজ আজ আমি তোর সাথেই থাকবো। কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, এ আল্লাহ, এ কি বলে? আমি এখন কি করব? কই যাব? রশিদ ঠান্ডা গলায় ছড়িয়ে এর দাড়িতে ঢুকে বলল, তোর কি আমাকে পছন্দ না? আমার অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। কি নেই আমার? সব আছে। কি চাই তোর বল? কুদ্দুস মেঝেতে বসে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, এই আমি কি করলাম? এখন আমি কোথায় যাব? আপনি দয়া করে আমার ঘর থেকে চলে যান। কেউ আপনাকে এই অবস্থায় দেখলে হাসাহাসি করবে। রশিদ কুদ্দুসের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুই চাস আমি চলে যাই? আমি গেলে তুই সত্যি খুশি হবি? জলদি যান। আর আমি দেখেছি কি করে আমার বশ কাটানো যায়। এটা মনে ছিল মিলল কালু, বস না। আপনার ছেলেরা দেখবে তো হাসবে। আপনার ঘরে যান। তোর ঘরে থাকলে সমস্যা, তাই না? তুই আমার ঘরে চল, বেশ মজা হবে। কুদ্দুস বসা থেকে শুয়ে পড়ল মেঝেতে। কান্না করতে করতে বলল, আমি আর কোনোদিনও তান্ত্রিকের কাছে যাব না। আল্লাহ, এবার আমায় মাফ করে দাও। রশিদ বলল, চুপ, কাঁদিস না, আমি আগে যাচ্ছি, তুই পরে আয়। রশিদ যেতে যেতে কয়েকবার ঘুরে পেছন দিকে তাকালো। কুদ্দুসকে দেখল। কুদ্দুস মনে মনে স্বীকার করলো, এবারের মতো বেঁচে গেছি, কিন্তু যত দ্রুত সম্ভব
বস কাটাতে হবে। রশিদ গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। চাঁদের আলোয় তোর মুখ জ্বলে, হৃদয় আমার শুধু তোর ডাকে, বাতাসে ভেসে আসে তোর নাম, প্রেমের সুরে মন খুশিতে নাচে। যে বুঝছে না রশিদের সামনে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো। রশিদ দাঁড়িয়ে গেল। যে বুঝছে না ফিসফিস করে বলল, ভাই শুনেছিস, গতকাল মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়ে গেছে।